শত্রু ভাবি অলওয়েজ ভেবে আসছি ইন্ডিয়াকে শত্রু। কিন্তু অবশেষে ইন্ডিয়া থেকে বলেছে যে আমরা হেল্প লাগলে আমরা প্লেন পাঠাবো, স্পেশাল চিকিৎসা পাঠাবো। অলরেডি চিকিৎসকও পাঠাইছে। সেই জিনিসটাতে যে আমরা ইন্ডিয়াকে শত্রু ভেবেছি। কিন্তু কই আমরা দেশের বাইরে যে আন্দোলনগুলো করেছি কিন্তু ওরা তো আসে নাই, কিন্তু দেশ তো আগায় আসে নাই। ইন্ডিয়াই কিন্তু আমাদের পাশে আসছে। সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, কি বলার আছে? আসলে দেখেন, আমাদের প্রতিবেশী যে দুটি দেশে আছে, প্রতিবেশীকে গুরুত্ব দেওয়া উচিত। তাদেরকে দ্রুত আমরা রাজনীতির ব্যাপারে করে থাকি, আসলে এটা করা উচিত না। যেহেতু আমাদের 80% পণ্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রপ্তানি হয়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে রপ্তানি হয়। তো বিজনেস ক্ষেত্রে বলেন, প্রতিবেশী বলেন, সম্পর্কর দিক দিয়ে বলেন, আমরা যতই ঝগড়াঝাটি করি কিন্তু একটি সময় ইন্ডিয়া পাকিস্তান তারা আমাদের পাশেই থাকবে, এটা নিয়ে সন্দেহ করার কোনো কিছু নেই। তাদের সাথে আমাদের বিজনেস সুসম্পন্ন 100% টিকিয়ে রাখতে হবে। তারা এত বড় দেশ, তাদের পাশে আমরা আছি, আমাদের সর্বোচ্চ সহযোগিতা তাদের কাম্য। একটা একজন উনার কথা বলতেই হয় যে আমাদের নামে খারাপ অলওয়েজই কিন্তু ডক্টর ইউনূস থেকে শুরু করে সবার বাজে নিউজ করতো। যা সাংবাদিকের কথা বলেছি, অবশ্যই চিনতে পেরেছেন। এরপর আমরা দেখেছি উনি নিজেও আমাদের বাংলাদেশের এই অবস্থা দেখে উনি নিজেও কান্না করতো যে আমিও বাংলাদেশের পাশে আছি। সেটা কোনো সময় আমরা দেখি নাই যে সে এরকম বাংলাদেশের সাথে থাকা, বাংলাদেশের নেগেটিভভাবে গিয়েছে। সেই জিনিসটাতে আপনার কাছে কী বলেন? আসলে দেখেন, ওই দেশেও ইন্ডিয়াতেও কিছুদিন আগে আপনারা জানেন একটি বিমান দুর্ঘটনা হয়েছিল। তো যখন যেই দেশে আমাদের স্কুলের উপরে এতগুলা বাচ্চা পুড়ে গেছে বিমান দুর্ঘটনা, এটা কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী চাইবেন না যে এরকম ঘটনাটা যেন আর কোনো দেশে হোক। এই জন্য উনি ওনার মন থেকে চেয়েছেন যে না, আমিও এর পাশে থাকতে চাই। এটা যতই আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব থাক না কেন, এই ঘটনাতে কেউ কাম্য নয়। তা আমি মনে করব উনি যে আহ, অনেক একটা অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি, কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছে? এবারটা পেয়েছি হলো মাহাদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে আমার একটা এজেন্সি আছে, সেটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে। ওইটার ইয়েতেই আজকের আমার এই অ্যাওয়ার্ডটা পাওয়া। ভাইয়া, এই যে পাশে সাপোর্ট দেওয়া কেমন সম্ভব হয়? আসলে আমরা তো বিজনেস করি, বিজনেসের লোক। তো আমাদের ছোটবেলা থেকে দেশের বাইরে ছিলাম, তারপরে আমাদের বিজনেসে আসা। তো আমাদের এখন বিজনেস নিয়ে আমরা কাজ করি, সেটা হলো দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক। হ্যাঁ, যেহেতু আমি বিজনেস লাইনে আছি, এই জন্য আজকে আমাদের মাহাদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সততার সাথে বিজনেস করে। আমরা সারা বাংলাদেশ এবং দেশের বাহিরে অভ্যন্তর সব টিকিট দিয়ে থাকি, এবং আমরা ট্যুরের ভিসা সততার সাথে করে থাকি। এই জন্য হলো আজ আমাদের এই অ্যাওয়ার্ডটি নেওয়া, সততার স্বার্থে যেন আমরা বিজনেসটা করতে পারি। এই যে আপনি বলেছেন যে অনেক বাংলাদেশে আপনার যে ব্যবসাটা করছেন, দেশের বাইরে লোক পাঠাচ্ছেন, এরকমও অনেকেই প্রতারণা টাকা নিয়ে অথবা ঠিকভাবে ভিসা দিচ্ছে না, এক কাজের কথা বলে আরেক কাজে নিয়ে যায়। সেটা কতটুকু এরকম কোনো পেয়েছেন নাকি যারা এরকম করছে, হ্যাজবেন্ড হচ্ছে যেটা বলে? আসলে দেখেন, সব তো এক না। কারণ আমাদের দেশ থেকে লাখ লাখ লোক বিদেশে যাচ্ছে। তো এখন দুই একটি লোকের জন্য, দুই একটা এজেন্সির জন্য যে সব বিজনেস খারাপ হবে এমন না। তা আমরা অনেক ভালো ভালো এজেন্সি আছে, রিক্রুটিং এজেন্সি, যে যারা সততার সাথে ভালো মান সম্পন্ন কাজ করে থাকে। সেইটাও আমরাও লক্ষ্যমাত্রা, যেন আমরা সততার সাথে ভালোভাবে কাজ করতে পারি, এই বিশ্বাসটা আমরা রাখি। আপনার যে কোম্পানি আছে যে আপনার দেশের বাড়ি কাতার যেতে সর্বমোট কত টাকা খরচ হয়? বাংলা প্লেন ভাড়া, তারপর হচ্ছে যে আপনার সবকিছু নিয়ে কত টাকা খরচ হয়? একটা যে কেউ যেতে চায় তবে কত টাকা খরচ হয়? আসলে ব্যাপারটা হলো এরকম যে আপনি দেখেন আমাদের দেশে এ, বিমান ভাড়া কিন্তু অনেক বেশি। তারপরে আমাদের দেশের ভিসা কস্টিং অনেক বেশি। আমরা কিন্তু 10,000-এর উপরে 5,000 এরকম আমাদের মার্জিন থাকে। বাট আমাদের এরকম কোনো কমপ্লেইন নেই যে আমরা একটা যাত্রী থেকে যে 3 লাখ 3.5 লাখ টাকা নিয়ে থাকি, সেটার ভিতরে আমার প্লেন ভাড়া থাকে, বিমান ভাড়া থাকে, এভরিথিং। একটা লোক 100% ভিসা নিয়ে সে দেশের বাইরে যায়, এবং সেই ব্যবস্থাটা আমরা করে থাকি। কাজের ব্যাপারে, কোম্পানির ব্যাপারে নিশ্চয়তা দিয়ে থাকি, এবং সর্বোচ্চ যেন সে ওইখানে গিয়ে কোম্পানিতে ভালো কাজ করতে পারে, স্যালারিটা যেন পায়,
সেই জন্য আমরা কপিলের সাথে সর্বোচ্চ ভিসার ব্যাপারে আমরা কাজ করে থাকি। আপু আমি তো যেটু আমি তো যেটু আপনার কাছ থেকে জেগে যেতে চাই, এই যে পাশে আপনার পাশেও সাপোর্ট দিচ্ছে, অলওয়েজ যে সাপোর্ট দিচ্ছে, সেই জিনিসটা যদি আমি প্রশ্নটা করি কি বলবেন? আসলে আমি যেহেতু একজন হাউসওয়াইফ, সেহেতু আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট না করে তাহলে তো অবশ্যই বিজনেস করা সম্ভব না। উনি আমাকে সর্বত্র সাহায্য করে এবং সাপোর্ট করে, এজন্যই আজকে আমার এতটুকু আশা এবং ভালোভাবে কাজ করা। উনি আমাকে সবসময় সাপোর্ট করে। আর আমি আগেও বলেছি কয়েকটা ইন্টারভিউতে, হাজবেন্ড যদি সাপোর্ট না করে কোনো ওয়াইফই কোনো বিজনেসে এগিয়ে যাওয়া সম্ভব না। কোটি টাকা নিয়ে আমেরিকা পালায় গিয়েছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জিগে কি বলার আছে? উনি একজন বাংলাদেশ সুপারস্টার, ওনার নামে একটা অভিযোগ, কি বলবেন? উনি ওনার যোগ্যতা দিয়ে টাকা নিচ্ছে, সেটা তো পালাই গিয়েছে। এটা আমার মনে হয় না যে উনি একটা এজেন্সি থেকে ২ কোটি টাকা নিয়ে পালায়া গেছে। এটা আমার মনে হয় না, কিন্তু বাকিটা তো আমি জানি না। বাংলাদেশে যে একটা যদি কেউ বেঁচে থাকে কদর দিতে পারে না, যখন মারা যায় তখন দেখবেন যে একদম আগলা পিরিত যাকে বলে গ্রামের ভাষায় এরকম ইয়া করে, সেই জিনিসটা কি বলবো? আমাদের দেশটা যে এরকম, এটা আপনিও জানেন, আমরাও জানি যে আমাদের দেশে মানুষ বেঁচে থাকতে তার কদর দিতে পারে না। আর যখন মরে যায় তখন তার কদরটা বেড়ে যায়। এটাই স্বাভাবিক। যেমন রিসেন্টলি বলতে গেলে মাইলস্টোনের যেই ঘটনাটা, সেটা নিয়ে অনেক আপসেট। কারণ আমার বাচ্চাও মাইলস্টোনে পড়ে। যখন শুনলাম যে মাইলস্টোনের ঘটনা, যে মাইলস্টোনে বোমা বাস্ট হইছে, তখন আমি খুব আপসেট হয়ে পড়ি। তখন টিচারদের ফোন দেই। তখন জানতে পারলাম যে না, আমার মেয়ের কিছু হয় নাই, বিয়ে বাড়ি এতে হয়েছে, কিন্তু তারপর ওরাও তো আমার বাচ্চা। এই যে ওরা মারা গেছে, ওদের নিয়ে কিন্তু মানে ২-১ দিন নিয়ে হবে, কিন্তু পরে কিন্তু আর কখনো কিছু হবে না। তাই এজন্য আমরা মরে যাই যখন, তখনই এটা নিয়ে কথা বলি, পরে আর কিছু বলি না। এইটাই আমাদের দেশের একটা সমস্যা। এই যে আপনি বলেছেন যে অনেক বাচ্চাই কিন্তু মারা গিয়েছে, একটা হিজলা জনগোষ্ঠী আমাদের বাঙালি মানে এত খারাপ, যেটা আমরা রিসেন্টলি দেখি যে একটা পানির দাম চেয়েছে ৬০০ টাকা, আর রিক্সা ভাড়া চাচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা, সে সময়টায় চেয়েছিল। আর একটা হিজলা জনগোষ্ঠী, ওরা রক্ত দেওয়ার জন্য ঢাকা মেডিকেল চলে গেছে। তাহলে আমরা যারা মানুষ আছে আমাদের থেকে তো হিজলা জনগোষ্ঠী তৃতীয়লিঙ্গের মানুষই ভালো, কি বলবো? সেটা হলো গিয়ে আমাদের ভিতরে হলো মানবতাটা খুব কম। যখন আমি ইন্টারভিউতে দেখেছি এবং আমি নিজেও গিয়ে দেখেছি, আমার যখন ঘটনাটা ঘটে তখন বাংলাদেশ মেডিকেলে আমি আমার হাজব্যান্ডে পাঠিয়ে দিই। ও নিজে থেকে আগে থেকে চলে যায় যে আমার বাচ্চার অ্যাক্সিডেন্ট না হোক, কিন্তু ওরা তো আমারই বাচ্চার মতো। ও চলে যায় ওইখানে, গিয়ে দেখে যে না, মানুষের পরিস্থিতি অনেক খারাপ, ছোট ছোট বাচ্চাদের অবস্থা খুবই খারাপ। এবং আমাদের দেশে যে কোনো একটা ঝামেলা হলেই, বাচ্চাদের হোক বা বড়দের হোক, ঝামেলা হলে রিক্সা ভাড়া বাড়িয়ে দেয়, খাবারের দাম বাড়ায় দেয়। এটা নিয়ে আমি বলবো যে সরকারকে বলবো যে আপনারা এখন যে এই ব্যাপারটা নিয়ে সচেতন হন, যে যেমন কোনো বিপদ হলে কোনো কেউ ১ টাকার জায়গায় ১০ টাকা নিতে না পারে, আর যারা চাবে তাদের যেমন সাথে সাথে একটা ব্যবস্থা নেয়, তাহলে নেক্সট টাইম আর এগুলো কেউ করবে না। আপনার কাছে যেতে চাই যে এই যে আপনার ছেলেও কিন্তু স্কুলে পড়তো, মেয়ে মেয়ে না, আপনার ছেলে পড়াশোনা করতো। দেখেন আপনার ছেলে, আমি জানতে চাই যে এরকম একটা ঘটনা ঘটেছে, কোথায় ছিলেন আপনি, শুনেছিলেন না গিয়েছিলেন? আসলে আমার অফিস খুব কাছে ডিয়াবাড়ি থেকে, তো যখন আমরা ব্যাপারটা জানতে পারি যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা হয়েছে, তো সাথে সাথে আমি দৌড়ে আমার মেয়ের স্কুলে যাওয়ার পরে আসলে দেখি যে না, ওদের হোস্টেলটা ছিল ৯ নম্বরে, এটা ডিয়াবাড়ি ঘটনাটা ঘটে। তারপরে ওইখান থেকে আমি বাংলাদেশ মেডিকেলে যাই। ওইখানে যাওয়ার পরে আমি খুব আপসেট হয়ে যাই যে এরকম একটা ঘটনা, যে আমাদের বাংলাদেশের ভিতরে বাচ্চাদের উপরে এটা সহ্য করার মতো না। তখন আমি ওইখানে ব্যালট দেওয়ার জন্য চিন্তা করি, বা আমার ফ্রেন্ড সার্কেল বাংলাদেশে অনেকেরই আমি ফোন করি যে আপনারা আসেন, এখানে ব্যালট দেন। কারণ ওইখানে যে বাচ্চাগুলো পুড়ে গেছে তাদেরকে হাত দিয়ে ধরার মতো পরিস্থিতি ছিল না। আর বহুত মা বাবা গাড়ি পাইতে ছিল না, রিক্সা ভাড়া ৬০০ টাকা। এই যে আমাদের যে দুর্যোগের সময় যে কষ্টটা, যেন কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুর্যোগের সময় যেন এটা না হয়, এটা আমাদের আমি একটা ইস্যু রাখতে চাই যে আমরা ইন্ডিয়ার